তো এখন আমরা ভিডিও কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন 1 হচ্ছে, যদি 6 ওহম রেজিস্ট্যান্সের কোন একটা ওয়্যারকে 3 গুণ করা হয় তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে? ইফ ঠিক আছে, বলা হচ্ছে যে একটা ওয়্যার আছে, একটা কি আছে, একটা ওয়্যার আছে। এই যে ওয়্যারটা আছে, ওয়্যারটার একটা নির্দিষ্ট লেন্থ আছে। ওয়্যারটার কি আছে? ওয়্যারটার একটা নির্দিষ্ট লেন্থ আছে। ওয়্যারটার একটা নির্দিষ্ট লেন্থ আছে। এটা হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে ওয়্যারের একটা নির্দিষ্ট লেন্থ আছে, ঠিক না? তো ওয়্যারের লেন্থটা কত? ওয়্যারের লেন্থটা হচ্ছে এল। ওয়্যারের লেন্থটা কত? ওয়্যারের লেন্থটা হচ্ছে এল। বলা হচ্ছে এই ওয়্যারটার রেজিস্ট্যান্স হচ্ছে কত? এই ওয়্যারটার রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহমস। বলা হচ্ছে যে এই ওয়্যারের লেন্থটা কি করা হবে এখন? 3 গুণ করা হবে। কয় গুণ করা হবে? 3 গুণ করা হবে। তো 3 গুণ করার মানে হচ্ছে, 3 গুণ করা মানে হচ্ছে এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা যে কয়েলটা থেকে নেওয়া হয়েছে সেই কয়েল থেকে এটার তুলনায় 3 গুণ দূর, 3 গুণ লেন্থের একটা ওয়্যার নেওয়া হবে। কিছু কি বুঝছো? আশা করি বুঝো নাই। আশা করি বুঝো নাই, কারণ বুঝার কথা না। তোমার ওয়্যার কিসে থাকে? কয়েলে থাকে। কিসে থাকে? কয়েলে থাকে। কখনো বিল্ডিং বা এইসব কনস্ট্রাকশন খুব কাছের থেকে দেখছো? কনস্ট্রাকশন কাছের থেকে দেখছো বলতে তোমাদের এরকম বাড়ি বানাইছো বা এরকম কিছু, মানে এরকম মানে হওয়ার ওগুলো দেখিনি। দেখো নাই? আচ্ছা ঠিক আছে, তো যদি দেখে থাকতে আর কি তাহলে বুঝতে পারতো বিষয়টা। যেটা বলতেছি, তো আমরা যখন বাড়ি বানাচ্ছিলাম তখন ওয়্যার কিনতে গেছিলাম। তো ওয়্যার গুলো এরকম বড় 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 কয়েলে কয়েলে পাওয়া যাচ্ছিল। বড় 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 কয়েল, এগুলো অনেক ওজন হয়। যেটা যত বেশি ওজনের ওটার প্রাইস তত বেশি, অনেক ভারী ভারী হয় এগুলা। তো তো এগুলো কিনতে গেছিলাম। তো এখন কথা হচ্ছে, ওখান থেকে তুমি এল লেন্থের একটা ওয়্যার নিছো, এরপরে দেখছো যে কি ওটার কি রেজিস্ট্যান্স 6 ওহম। এরপরে তোমাকে বলা হচ্ছে যে এটার 3 গুণ লেন্থের একটা ওয়্যার, অর্থাৎ তুমি ওই কয়েল থেকে এখন এটার 3 গুণ লেন্থের একটা ওয়্যার নিবে, মানে তুমি নতুন একটা ওয়্যার নিচ্ছ। এই নতুন ওয়্যারের রেজিস্ট্যান্স বের করতে হবে। কিভাবে বের করবা? কিভাবে বের করবা? তুমি কি জানো রেজিস্ট্যান্স সমান সমান কি? রো এল বাই এ, ঠিক না? ঠিক আছে, তাহলে যদি R1 ধরি, রো কি? এটার জন্য রো আর এটার জন্য রো কি আলাদা? না, কারণ সেম কয়েল থেকে না হয়েছে, সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। তাহলে রো ঠিক থাকবে। শুরুতে শুরুতে ধরো লেন্থ কত? শুরুতে ধরো লেন্থ হচ্ছে কি স্মল L1। শুরুতে লেন্থ কত? শুরুতে লেন্থ হচ্ছে ধরো স্মল L1। ঠিক আছে, এরিয়া কত? এরিয়া হচ্ছে তোমার এটা। ঠিক আছে, এরিয়াটা কত? এ। ঠিক আছে, এবার বলো এ এরিয়াটা কত? এটাও কি এ, কারণ একই কয়েল থেকে নেওয়া হয়েছে। এটা তো আমি এমনি টান মারছি বলে এটা একটু মোটা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটারও এরিয়া এ, এটারও কি এরিয়া এ। ঠিক আছে, তাহলে আমি রো আর এর মধ্যে কোনো A1 রো 1 দিলাম না, কারণ দোনো ক্ষেত্রে এটা কি হবে? সমান হবে। তাহলে R2 সমান সমান কি হবে? রো L2 ডিভাইডেড বাই এ। বুঝা গেছে? তোমার কি লাগবে? তোমার লাগবে হচ্ছে R2। তাহলে তুমি 2 ডিভাইডেড বাই 1 করো, 2 ডিভাইডেড বাই 1 করো। 2 ডিভাইড বাই 1 করলে কি হবে? R2 ডিভাইডেড বাই R1 সমান সমান কি হবে? উপরে উপরে নিচে কাটা যাবে। কি কাটা যাবে? রো এ কাটা যাবে। ঠিক আছে, রো এ কাটা যাবে। তাহলে কি থাকবে? L2 হুম
L2 ডিভাইডেড বাই L1, L2 ডিভাইড বাই কি থাকবে L1, বুঝছো? তোমার কি লাগবে R2 লাগবে, কি লাগবে R2 সমান সমান কি হবে L2 ডিভাইডেড বাই L1 ইনটু R1, ঠিক আছে? এবার L2 এর মান কত 3L1, 3L1 নিচে কি আছে L1, R1 এর মান কত 6, কত? তাহলে L1 L1 কাটা গেল, তাহলে কি বাকি থাকলো 18, কি বাকি থাকলো 18, 18 ওহম, ঠিক আছে? বুঝছো? তো সহজ ভাষায় এটা এভাবে মাথায় রাখতে পারো। আমি থাকলে তো এটা যদি এমসিকিউ তে আসে আমি এত কিছু করবো না। কেন করবো না? কারণ আমি জানি R প্রপোর্শনাল টু L, এটাকে যত গুণ করবে এটা তত গুণ হবে। এটা কত 6, তুমি এটাকে 3 গুণ করে দিছো, তাহলে এটা হয়ে যাবে 18, মানে এটা 3 গুণ হলে এটা কত হবে 3 গুণ হবে, শেষ, সিম্পল, ইজি পিজি লেমন স্কুইজি। ওকে, পরেরটাতে আসো। if wire of resistance is pulled such that আগের মতন না প্রশ্নটা, শুরুতে রেজিস্ট্যান্স কত আমরা কি জানি, রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু L, রেজিস্ট্যান্স শুরুতে হচ্ছে 6 ওহম, বলা হচ্ছে লেন্থ কি করা হয়েছে 3 গুণ করা হয়েছে, তাহলে রেজিস্ট্যান্স কত হবে, ঠিক না? ভুল। কেন ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে? গতবার এই পুল শব্দটা ছিল না, গতবার কি ছিল না, পুল শব্দটা ছিল না, বলছে যে L1 লেন্থের, L লেন্থের রেজিস্ট্যান্স যদি এত হয়, এর 3 গুণ লেন্থের কোন একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কত হবে? তোমাকে কি বলছে, এটাকে টেনে 3 গুণ করা হয়েছে, বলে নাই। যখন তোমাকে টেনে 3 গুণ করার কথা বলবে তখন মাথায় রাখতে হবে কি, দুই ক্ষেত্রে ভলিউম সেম থাকবে, ঠিক আছে? ওকে, তো ধরো তোমার ওয়্যারটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার ওয়্যার, ঠিক আছে? এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে ধরো L, এটার লেন্থ কত L, এবার ধরো কি করা হবে, এটাকে টানা হবে, টেন এটার লেন্থ কি করা হবে 3 গুণ করা হবে। যদি আমি টেন এটার লেন্থ 3 গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, একটু সরু হয়ে যাবে না, চিকন হয়ে যাবে না? ওকে, তাহলে এটার লেন্থ কত এখন 3L, ঠিক আছে? শুরুতে এটার একটা এরিয়া ছিল, ক্রস সেকশনাল এরিয়া, এটাকে কি বলে ক্রস সেকশনাল এরিয়া, এরিয়াটা হচ্ছে A, আর এখন ক্রস সেকশনাল এরিয়া আগের তুলনায় কি ছোট, ঠিক আছে? তো ক্রস সেকশনাল এরিয়া কি, এই সার্কেলের এরিয়াটা, সার্কেলের এরিয়া আমরা পাই হচ্ছে পাই আর স্কয়ার করে, তাহলে এখানেও কি পাবো পাই আর স্কয়ার করে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে সারফেসটা আছে এটার রেডিয়াসটা কিন্তু এটার তুলনায় বড়, অর্থাৎ রেডিয়াস ভিন্ন, তাহলে আমরা এটাকে দিব কি R1, কি দিব R1, আর এটাতে কি দিব R2, পাই R1 স্কয়ার পাই R2 স্কয়ার, ক্লিয়ার বিষয়টা? যেখানে মধ্যে R1 R2 থেকে বড়, যেখানে R1 R2 থেকে বড়, ঠিক আছে? এবার তুমি এটার ভলিউম বের করো। আচ্ছা, তোমার এখানে কি দুইটার কি এরিয়া ভিন্ন আসবে? হ্যাঁ, এরিয়া কি আসবে, যেহেতু আর এর মান ভিন্ন,
বলো তোমাদের কি ভলিউম ভিন্ন আসবে? না, ভলিউম ভিন্ন আসবে না। এটা যে পরিমাণ স্পেস অকুপাই করে ইউনিভার্সে, এটাও ঠিক সেই পরিমাণ স্পেস অকুপাই করে ইউনিভার্সে, তাই বলে ভলিউম একই আসবে, একই আসবে। তাহলে এটা ভলিউম কি? ভলিউম কিভাবে বের করে? পাই আর স্কয়ার এইচ। এইচ মানে হাইট বোঝায় আর কি। এখানে হাইট দেখি কি দেখতেছ? লেন্থ। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে? পাই আর স্কয়ার 3l। বুঝছো? এবার এই দুইটা কি হবে? সমান হবে। আচ্ছা একটা কথা বলে, এটার জন্য রেডিয়াস যেটা, এটার জন্য কি রেডিয়াস সেটা? না, এটার জন্য রেডিয়াস r1, এটার জন্য রেডিয়াস কি r2। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এই যে পাই r1 স্কয়ার দিছে, এটাই কি a1 ছিল না? এটাই কি এটা ছিল না? তো আমার এগুলো আসলে লাগবে না, জাস্ট বোঝার জন্য বললাম, জাস্ট যাতে বিষয়টা মানে থাকে। তো এটা সমান সমান এটা হবে। তাহলে লিখো পাই r1 স্কয়ার l সমান সমান পাই r2 স্কয়ার থ্রাইস l। তারপর দেখো l l কাটা গেছে, পাই পাই কাটা গেছে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। ক্লিয়ার? r1 স্কয়ার বাই r2 স্কয়ার বের করো, কত আসে? 3। কত আসে? কত আসে? 3। r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান সমান কত? 3। বোঝা গেছে? ওকে, এতটুকু ক্লিয়ার? হুম, জি স্যার। ভেরি গুড। কি বের করতে বলছে? ফাইনাল রেজিস্ট্যান্স বের করতে বলছে, ফাইনাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্স কত? r1 কত? রো l ডিভাইডেড বাই পাই r1 স্কয়ার। পুল করার পর রেজিস্ট্যান্স কত? রো থ্রাইস l ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার। কি লাগবে? r2, তাহলে 2 ডিভাইডেড বাই 1। তাহলে এখানে কি হবে? 3 রো l, নিচে কি হবে? পাই r2 স্কয়ার। আর r1 কে উল্টা করে লিখতে হবে, পাই r1 স্কয়ার, নিচে হচ্ছে কি? রো l। ঠিক আছে, পাই পাই কাটা গেছে, রো l কাটা গেছে। ঠিক আছে, r1 স্কয়ার ডিভাইড বাই r2 স্কয়ার, এটা বের করছো না? জি স্যার। কত ছিল? 3 ছিল, ঠিক না? তাহলে তোমার r1 টাকে তো ওদিকে পাঠিয়ে দিতে হবে যদি r2 এর ভ্যালু বের করতে হয়। তাহলে তোমার এখানে আছে কত? r1 স্কয়ার বাই r2 স্কয়ার which is 3, আর এই r1 টাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে? r1 কত? 6 না? r1 কত? এদিকে 3টা আছে এদিকে। আচ্ছা হ্যাঁ, ওদিকে তো আরেকটা 3 আছে, জাস্ট 6 এর হবে। এদিকে 3 আছে, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার মিলে আরেকটা 3, তাহলে 3 3 কত? 9। এরপর এদিক থেকে 6 ওদিকে গেলে কত হবে? 9 6 54। বুঝছো বিষয়টা? ওকে। বুঝছো? আমি অবাক হয়ে গেছি যখন আমি 18 দেখছি। আমি তো অনেক বুঝতে পারছি আমি কোনো না কোনো একটা কাবলা করছি। ক্লিয়ার এতটুকু? কারণ 18 আসলে তো এটাই চলে, কত আসতেছিল যে এখানে? হ্যাঁ 18 আসতেছিল যে, 18 আসলে তো এটাই চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে তোমার এখানের মধ্যে কি 3 একটা আছে, যে এই 3টা আমরা খেয়াল করিনি, তার মানে কি তোমাদের কাছে খুব সযত্নে কি করতে হবে? খেয়াল করতে হবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এই জিনিসটা পড়ানো হচ্ছে মস্কারি করা, কিন্তু আমি জানি এখন যখন কথা বলবো তখন হা হয়ে থাকবে, কারণ ক্লাস 9 10 এ যাদের কাছে পড়ছে ওরা সুবিধা ছিল না। আমার অবাক লাগে যখন এই জিনিসটা পড়াইতে গিয়ে জানতে পারি যে স্টুডেন্টরা ক্লাস 9 10 এই জিনিসটা ভালো করে বুঝে নেই। ক্লাস 9 10 পর্যন্ত স্টুডেন্টরা টিচারদের কাছে শুধুমাত্র স্ক্যাম দেয়, আর কিছু নাই। যে ইন্টারমিডিয়েট হয়েছে তার মতন কপাল পোড়া, আর কেউ নাই। আসো, তোমাকে আমি রেজিস্ট্যান্স এগুলো সুন্দর করে রাখবা, বুঝছো? খাতার মধ্যে যেন এগুলো সুন্দর করে দেখি, এগুলো যেন মোটেও যেন কি না হয়, বিচ্ছিরি না হয়, এগুলো সুন্দর করতে হবে। যদি সুন্দর না করো তাহলে দেখবা যে পরীক্ষার আগের দিন পড়তে পারতেছো না কিছু। নোট করবা সুন্দর সুন্দর করে, মেয়েদের মতো, মেয়েরা যেরকম নোট করে জেল পেন দিয়ে। একসময় করতাম। সবার থেকে মাথায় আসছে একটু টাইম ওয়েস্ট হয়ে। হুম, ঠিক আছে, এটা কি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স পড়তেছে, ঠিক আছে? তো রেজিস্ট্যান্সের কম্বিনেশন কয়টা হতে পারে?
দুইটা, একটা হচ্ছে তোমার সিরিজ আর এটা কি প্যারালাল। একটা হচ্ছে সিরিজ আর একটা কি প্যারালাল, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার প্যারালাল। তো সিরিজের নমুনা দেখাই, ধরো এটা, ঠিক আছে, 1 2 3। তো এটা কিভাবে আছে, সিরিজে আছে, কিভাবে আছে, সিরিজ আছে। বুঝা বুঝা গেছে বিষয়টা? ওকে, এখানে ধরো কি আছে, একটা ব্যাটারি আছে, কি আছে, ব্যাটারি আছে, ক্লিয়ার? ওকে, এবার দেখো তোমার এখানের মধ্যে এটা হচ্ছে তোমার ভি, হচ্ছে R1 R2 R3। তোমাকে যদি বলি এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে তুমি কি বুঝো? তোমার এখানে একটা কারেন্ট যাচ্ছে না, এটা কি মেইন কারেন্ট। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক বা একাধিক রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এমন এক রেজিস্ট্যান্স যেটাকে আমরা সেই রেজিস্ট্যান্স গুলোর পরিবর্তে ব্যবহার করলে সার্কিটের মধ্যে একই কারেন্ট বহাল থাকে। মানে হচ্ছে আমি এই তিনটার পরিবর্তে যদি এমন একটা রেজিস্ট্যান্স এই তিনটার পরিবর্তে বসাই যেটা থাকার কারণে এই আই এর মানটা অপরিবর্তিত থাকবে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাই হবে এই তিনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সার্কিটটাও আঁকি। ওকে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সার্কিটটা টেকনিক্যালি হচ্ছে কি এই সার্কিটটাই, আসো এটাই আঁকি। জাস্ট কি এই তিনটার পরিবর্তে কয়টা থাকবে, একটা থাকবে, ঠিক না? এই তিনটার পরিবর্তে কয়টা থাকবে, একটা থাকবে। ওকে, হুম, আমি কি করলাম এখানে বলো, তিনটার পরিবর্তে একটা বসালাম, যে একটা বসানোর পরেও আমার মেইন কারেন্ট কি থাকলো, অপরিবর্তিত থাকলো। তাহলে এটাকে কি বলা হবে, এটাকেই বাদ বাকি তিনোটার বাদ মানে এটাকে এই তিনোটার কি বলা হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সিরিজে থাকা রেজিস্ট্যান্স গুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে পাওয়া যায়, রেজিস্ট্যান্স গুলোর সামেশনের মাধ্যমে, ঠিক আছে? এরপর আসো সিরিজের মধ্যে কি হয়, সিরিজের মধ্যে তোমার প্রতিটা প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই কারেন্ট যায়, প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে কেমন কারেন্ট যায়। এরপরে ভোল্টেজ কি, ভোল্টেজ ড্রপ কি একই নাকি ভিন্ন হবে, ভিন্ন হবে। ভোল্টেজ ড্রপ ভিন্ন, ভোল্টেজ ড্রপ ভিন্ন। এবার আসো ভোল্টেজ ড্রপ কি জিনিস, ঠিক আছে? সবগুলোর মধ্যে আই কারেন্টটা যাবে, কিন্তু সবগুলোর মধ্যে বিভিন্ন বিভিন্ন ভোল্টেজ ড্রপ থাকবে, ঠিক আছে? তাহলে ভোল্টেজ বুঝাই আগে, সহজ ভাষায় বুঝাবো, বুঝে নিও কাইন্ডলি। তোমার এখানে আসো, হ্যাঁ, তোমার এখানের মধ্যে ব্যাটারির কাজ কি, ব্যাটারির কাজ কি, এনার্জি দেওয়া। কাকে এনার্জি দেওয়া, মূলত ইলেকট্রনকে এনার্জি দেয়। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ এন্ড দিয়ে বের হয়ে পজিটিভ এন্ড দিয়ে ঢুকে, ঠিক আছে? তো ইলেকট্রন যখন নেগেটিভ এন্ড দিয়ে বের হয়ে পজিটিভ এন্ড দিয়ে ঢুকতেছে তখন হোল পড়াইছি তোমাকে, তখন তোমার হোল পজিটিভ এন্ড দিয়ে ঘুরে নেগেটিভ এন্ডের দিকে যায়, মনে আছে?
যখন ইলেকট্রন নেগেটিভ এন্ড থেকে ঘুরে পজিটিভ এন্ডের দিকে আসে তখন হোল পজিটিভ এন্ড থেকে ঘুরে নেগেটিভ এন্ডে যায়। একটা ইলেকট্রন যদি নেগেটিভ এন্ড থেকে ঘুরে পজিটিভ এন্ডে আসে তাহলে আমরা বলতে পারি একটা ইলেকট্রন ঘুরে আসছে, অথবা 1.6 × 10⁻19 কুলম্ব ঘুরে আসছে রাইট টু লেফট। তো যখন এটা রাইট টু লেফট ঘুরে আসবে তখন দেখো এটা কি মাইনাস না? তো যখন আমি বলবো একটা ইলেকট্রন রাইট টু লেফট ঘুরে আসছে, তার মানে হচ্ছে -1.6 × 10⁻19 রাইট টু লেফট ঘুরে আসছে। যদি যদি একটা ইলেকট্রন এভাবে ঘুরে আসে, অর্থাৎ -1.6 × 10⁻19 কুলম্ব এভাবে ঘুরে আসে, তাহলে +1.6 × 10⁻19 কুলম্ব লেফট টু রাইট ঘুরে আসবে। আসো, রাইট টু লেফট যদি কি হয়, একটা ইলেকট্রন ঘুরে আসে অর্থাৎ -1.6 × 10⁻19 ঘুরে আসে, তাহলে ওই সময় লেফট টু রাইট কি যাচ্ছে +1.6 × 10⁻19। আমি হয়তো লেফট রাইট বলতে হয়তো ঝামেলা করছি এখানের মধ্যে, বাট তাও তোমরা বুঝে নিও, অ্যারো দিয়ে তো বুঝাইছি দিন শেষে, ঠিক না? এতটুকু বুঝছো? এখন আমাদের এই যে ব্যাটারি আছে, ব্যাটারির কাজ কি? ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে এনার্জি দেওয়া। ইলেকট্রনে এনার্জি খরচ করে কি করে? ঘুরে। ইলেকট্রনে এনার্জি খরচ করে কি করে? ঘুরে। আচ্ছা, ইলেকট্রন ঘোরার কারণে হলো ঘুরতেছে, তাহলে ইলেকট্রনকে এনার্জি দিচ্ছে বলে ইলেকট্রন ঘুরতেছে, আর ইলেকট্রন ঘুরতেছে বলে হলো ঘুরতেছে। তাহলে আমি বলতে পারি না যে এই যে হোলটা ঘুরতেছে এটার পিছে ব্যাটারি দায়ী? বলতে পারি, বলতে পারি না? অবশ্যই। আচ্ছা, তোমার তোমার পজিটিভ এন্ড থেকে +1 কুলম্ব চার্জের উপর, পজিটিভ এন্ড থেকে +1 কুলম্ব চার্জকে নেগেটিভ এন্ডে যে পরিমাণ ওয়ার্ক ডিড, পজিটিভ এন্ড থেকে +1 কুলম্ব চার্জকে নেগেটিভ এন্ডে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় এটাকে কি বলা হয়? পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। কি বলা হয়? পোটেনশিয়াল ডিফারেন্স। কিছুক্ষণ আগেই বুঝাইছি যে +1.6 × 10⁻19 কুলম্বকে ঘোরার জন্য এনার্জি কে দেয়? ব্যাটারি দেয়, ঠিক আছে? +1.6 × 10⁻19 এটা বড় নাকি 1 কুলম্ব বড়? অবশ্যই অবশ্যই 1 কুলম্ব বড়, ঠিক আছে? তার মানে অনেকগুলো ইলেকট্রন যখন ডান দিক থেকে বাম দিকে ঘুরে আসে তখন বাম দিক থেকে অনেকগুলো হোল ঘুরে ঘুরে ডান দিকে যায়, ঠিক আছে? যখন যায় তখন মূলত +1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। ধরলাম +1 কুলম্ব চার্জ কি হচ্ছে? অনেকগুলো হোল তোমার পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডে যাচ্ছে ব্যাটারিতে, তখন +1 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। তো এই +1 কুলম্ব চার্জ প্রবাহিত হওয়ার সময় ব্যাটারি তার উপর যে পরিমাণ শক্তি ইনভেস্ট করবে সেটাই হবে তার পোটেনশিয়াল ডিফারেন্স। ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স কি? +1 কুলম্ব চার্জ +1 কুলম্ব চার্জ ফুল সার্কিট ঘুরে ব্যাটারিতে ফেরত আসতে যে পরিমাণ এনার্জি খরচ করে সেটাই হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স। অথবা আমরা এভাবে বলতে পারি যে ব্যাটারির পজিটিভ এন্ড থেকে +1 কুলম্ব চার্জ নেগেটিভ এন্ডে আসার জন্য ব্যাটারি যে পরিমাণ শক্তি ইলেকট্রনকে দেয় সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি? ব্যাটারি যে পরিমাণ শক্তি দেয় অথবা ইলেকট্রন যে পরিমাণ কাজ করে অথবা ইলেকট্রন যে পরিমাণ শক্তি ব্যয় করে বা এনার্জি খরচ করে। শক্তি মানে কি? এনার্জি। শক্তি মানে কি? এনার্জি। তাহলে এই বিষয়গুলো একটু পয়েন্ট বাই পয়েন্ট লিখি, ঠিক আছে? আমি জানি এখনো তোমার ক্লিয়ার না। তো তোমার ভোল্টেজ প্রথমে কি? ভোল্টেজ প্রথমে হচ্ছে যে এনার্জি গিভেন টু +1 কুলম্ব। এই +1 কুলম্ব কি করে? এই এনার্জিটা খরচ করে। কোথায় খরচ করবে? রোধে খরচ করবে, ঠিক আছে? কোথায় খরচ করবে? রোধে, মানে রেজিস্ট্যান্সে খরচ করবে। এগুলো কি? রেজিস্ট্যান্স। তোমার এখানে বাতি থাকতে পারে, ফ্যান থাকতে পারে, যেটা থাকবে ওটা চালাই দিবে, খরচ করবে এনার্জিটা। তো ভোল্টেজ কি? এনার্জি টু +1 কুলম্ব চার্জ। এই +1 কুলম্ব চার্জকে যে পরিমাণ এনার্জি দেওয়া হয়েছে সেটাই কি? ভোল্টেজ। আচ্ছা, +1 কুলম্ব চার্জ যে পরিমাণ এনার্জি পায় সেই পরিমাণ এনার্জি সে কি করে দেয়? খরচ করে দেয় না? খরচ করে দেয় না? তাহলে আমরা এটাকে ভেবে বলতে পারি না ওয়ার্ক ডান বাই +1 কুলম্ব চার্জ? বলতে পারি। তো ভোল্টেজ কি বলতে পারে? এনার্জি টু +1 কুলম্ব চার্জ অথবা ওয়ার্ক ডান টু +1 কুলম্ব চার্জ। এনার্জি কে সাপ্লাই করে? ব্যাটারি।
ওয়ার্ক ডান কে করে? সহজ সহজ। ওকে, এতটুকু ডান। ওকে, এতটুকু আশা করি বুঝছো। তো এটা হচ্ছে কার ভোল্টেজ? ব্যাটারি ভোল্টেজ। কার ভোল্টেজ? ব্যাটারি। কার ভোল্টেজ? ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি। কার ভোল্টেজ? ব্যাটারি ভোল্টেজ। এবার আসো, তোমার রেজিস্ট্যান্সের ভোল্টেজ কি? +1 কুলম্ব চার্জ এখান থেকে এখানে আসতে যে পরিমাণ এনার্জি খরচ করবে ওটা হবে রেজিস্ট্যান্সের ভোল্টেজ। +1 কুলম্ব চার্জ এ প্রান্ত থেকে এ প্রান্তে আসতে যে পরিমাণ এনার্জি খরচ করবে এটা হচ্ছে কি? রেজিস্ট্যান্সের ভোল্টেজ। +1 কুলম্ব চার্জ এ প্রান্ত থেকে এই প্রান্তে আসতে যে পরিমাণ এনার্জি খরচ করবে সেটাই হচ্ছে R3 এর ভোল্টেজ। তাহলে এনার্জি কে খরচ করতেছে? +1 কুলম্ব চার্জ। ঠিক আছে, এনার্জি কে খরচ করতেছে? +1 কুলম্ব চার্জ। এবার এনার্জি কখন বেশি খরচ হবে? যখন রেজিস্ট্যান্সটা বেশি হবে। রেজিস্ট্যান্স বেশি হলে এনার্জি বেশি খরচ করবে, রেজিস্ট্যান্স কম হলে এনার্জি কম খরচ করবে। আর যে এনার্জিটা খরচ হচ্ছে ওটাই হচ্ছে কি? ভোল্টেজ ড্রপ। যে এনার্জিটা খরচ হচ্ছে ওটাই কি? ভোল্টেজ ড্রপ। তো এক একটা রেজিস্ট্যান্সের যদি রেজিস্ট্যান্সের মানটা ভিন্ন হয় তাহলে তাদের অবশ্যই অবশ্যই ভিন্ন ভিন্ন এনার্জি প্রয়োজন +1 কুলম্ব থেকে। এই যে ভিন্ন ভিন্ন এনার্জি তাদের উপর ইনভেস্ট করা হচ্ছে এটাই হচ্ছে তাদের ভোল্টেজ। তো ভোল্টেজের ডিফাইন করার সময় কি করতে হবে? সবসময় +1 কুলম্ব চার্জের কথা বলা হবে, অন্য চার্জের কথা বললে কিন্তু হবে না। +1 কুলম্ব চার্জের কাছে যে পরিমাণ কাজ করতে হয় বা +1 কুলম্ব চার্জের কাছে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমি বিষয়টা একটু লিখে দিই, এটা তোমার মূলত তোমার থট প্রসেসটাকে ইজি করে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভোল্টেজ 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 কি? ওয়ার্ক ডান বাই +1 কুলম্ব চার্জ to move from one end of the battery to other after its through a journey across the circuit. বোঝা গেছে? ইজি না? তো জার্নি এটা কার? ভোল্টেজ অফ ব্যাটারি। ঠিক আছে, তো যখন ব্যাটারি ভোল্টেজ বলবে তখন জার্নি অ্যাক্রস দ্য সার্কিট থাকবে, কারণ তোমার দেখো +1 কুলম্ব চার্জ এদিক থেকে ঘুরে অপর প্রান্তে আসতেছে, পুরো সার্কিট ঘুরে আসতেছে। কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছিল? +1 কুলম্ব চার্জ এই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে ভোল্টেজ অফ কার? রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই +1 কুলম্ব চার্জ টু মুভ ফ্রম ওয়ান এন্ড অফ দা রেজিস্ট্যান্স টু ইটস আদার এন্ড, টু ইটস আদার এন্ড, টু ইটস আদার এন্ড, টু ইটস আদার এন্ড। বুঝা গেছে বিষয়টা? বুঝছো? ওকে, তো এখানের মধ্যে ভি জিনিসটা কি? এনার্জি সাপ্লাইড বাই ব্যাটারি টু +1 কুলম্ব চার্জ। V1 জিনিসটা কি? এনার্জি স্পেন্ট at first resistance. V2 জিনিসটা কি? এনার্জি স্পেন্ট at second resistance. V3 কি? এনার্জি স্পেন্ট at third resistance. এই সবগুলো কি করছে? +1 কুলম্ব চার্জ। V হচ্ছে এনার্জি সাপ্লাইড বাই ব্যাটারি টু +1 কুলম্ব চার্জ। V1 হচ্ছে এনার্জি স্পেন্ট বাই +1 কুলম্ব চার্জ on the first resistance. V2 কি? এনার্জি স্পেন্ট বাই +1 coulomb charge on the second resistance. V3 কি? Energy spent by +1 coulomb charge on the third resistance. আচ্ছা, তোমার +1 coulomb charge যে পরিমাণ এনার্জি পাবে সেই পরিমাণ এনার্জিটা খরচ করবে। তাহলে V সমান সমান V1 + V2 + V3। বোঝা গেছে? ওকে,
তোমার এখানের মধ্যে সিরিজের মধ্যে তোমার ভোল্টেজ ড্রপ কি ভিন্ন, ভোল্টেজ ড্রপ কি ভিন্ন, কিন্তু তোমার যেটা তোমার ব্যাটারি বা সেলের ভোল্টেজ আছে সেটা কি রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপে সমান হবে। যদি n সংখ্যক রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে v n পর্যন্ত যাবে, ঠিক না? তো এখন আমার তো তিনটা আছে, তাই বলে আমরা এতটুকুই লিখি। বুঝা গেছে? আমার এই ফিগারের সাথে এটাকে রেলেভেন্ট রাখলাম। এতটুকু বুঝছো? ক্লিয়ার? এই তিনটার মধ্যে কি যাবে? সেম কারেন্ট যাবে। কি যাবে? আচ্ছা, এখন আমরা করব কি ভোল্টেজ ডিভাইডার ল। কি করব? ভোল্টেজ ডিভাইডার ল। দেখো দুইটা ল আছে, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল আর একটা কি কারেন্ট ডিভাইডার ল। দেখি বলো তোমার এখানের মধ্যে এই যে ভি সেল আছে মানে ভোল্টেজ অফ দ্য ব্যাটারি, এটাকেই তো আসলে তোমার ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, থার্ড রেজিস্ট্যান্সের মধ্যে বন্টন করা হচ্ছে। এই কারণেই তো এই তিনটাকে যোগ করলে আবার এটা পাওয়া যায়। তাই বলে এখানে কি কোনটা বসবে? ভোল্টেজ ডিভাইডার ল বসবে। তো সিরিজে ভোল্টেজ ডিভাইডার ল বসানোর সময় তোমার প্রথমে প্রশ্ন করতে হবে যে কোনটা 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 একই, কোনটা একই প্রশ্নটা করবা। কারেন্ট একই নাকি ভোল্টেজ একই? বলো। কারেন্ট একই, মানে তিনটা রেজিস্ট্যান্সে সেম কারেন্ট যায়, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, তোমার এটা দিয়ে যে কারেন্ট যায় এটা দিয়েও সেই কারেন্ট যায়, এটা দিয়েও সেই কারেন্ট যায়, এটা দিয়েও কি সেই কারেন্টটাই যায়। বলো দেখি এটা দিয়েও কেমনে সেই কারেন্টটা যায়। আমরা কি বলছি R1 R2 R3 এটা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এমন এক রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্স কে এই তিনটার পরিবর্তে বসালে, এই তিনটার পরিবর্তে বসালে মেইন কারেন্ট অপরিবর্তিত থাকবে। তো মেইন কারেন্ট যদি অপরিবর্তিত থাকে তাহলে রেজাল্টেন্ট অথবা ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে সেটার মধ্যে কি I1 ঢুকবে না, সরি I ঢুকবে না, মানে একই কারেন্ট, একই কারেন্ট না, তাহলে R1 R2 R3 R4 সরি RS এই চারটার মধ্যে কি একই কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না? চারটার মধ্যে একই কারেন্ট যাচ্ছে। তো I সমান সমান কি V বাই R। ওহম কি শিখাইছিল? V বাই R, ঠিক আছে? ওর ক্ষেত্রে যদি I এর মান বের করতে চাও তাহলে কি হবে V1 বাই R1, ওর ক্ষেত্রে কি হবে V2 বাই R2, ওর ক্ষেত্রে কি হবে V3 বাই R3, ওর ক্ষেত্রে কি হবে V বাই RS, V বাই RS। কারণ আমরা জানি যে যদি আমার একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সের দুইটা প্রান্ত যদি সরাসরি একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে তাহলে ব্যাটারির যে ভোল্টেজ ওটাই হচ্ছে সেই রেজিস্ট্যান্সের ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এই চারটার মধ্যে কি একই কারেন্ট ফ্লো হচ্ছে, এই চারটার মধ্যে একই কারেন্ট ফ্লো হচ্ছে, তাই বলে আমরা এখানে কি লিখতে পারি V1 বাই R1, V2 বাই R2, V3 বাই R3 সমান সমান VS সরি V বাই RS। ক্লিয়ার? এটা বুঝছো? এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল। এটা কি কেন ভোল্টেজ ডিভাইডার ল সিরিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? কারণ সিরিজের মধ্যেই দিন শেষে দেখা যায় যে সেলের যে ভোল্টেজটা আছে ওটাকে কি করা হচ্ছে রেজিস্ট্যান্স গুলোর মধ্যে বন্টন করা হচ্ছে। মাথায় রাখবে যে ভোল্টেজ কি জিনিস, দিন শেষে এনার্জি। বুঝছো? এইভাবে মাথায় রাখলে তোমার জন্য বিষয়টা সহজ হবে। যেটা আমরা বুঝছি সিরিজেরটা কোনো তো আশা করি ভুল হবে না। এবার আসলে আমরা প্যারালেলটা বুঝি। আর টিউশন করানোর সময় একটা মজা কি থাকবে জানো? আমার রেকর্ডিং গুলো তোমাদের কাছে থাকবে। ক্লাস করানোর আগে কি করবা? আস্তে করে রেকর্ডিং দেখে চলে যাবা। না অত লাভ হবে না, কারণ তখন তো সবার কাছে ইউটিউবে থাকবে। তাও যায় মুখস্থ করতে পারবো না। ওটা একটা সত্যি কথা, ওটা তো না আসল কথা, এগুলো সহজ না ভাই। অনেক মানুষ মনে করে যে টিউশনি আমারটা দেখলে ঠিক আছে। টিউশন অনেকে মনে করে যে টিউশন করানো মানে হচ্ছে দারোয়ানের মতন বসে থাকা। আমি মনে করতাম এটা, আমি কি প্ল্যান করতাম জানেন স্যার, টিউশন করাবো যে মানে একটা ভালো থেকে দাম দিয়ে মানে করাবো না, এটা 1 মাস পড়বো, এটা পড়াবো যে ভালো লাগবে না আমি জানি, আমি 1 মাসের বেতন নিয়ে আবার হায়ার করে দিবো। ওয়াও নাইস, এত ভালো ভালো স্টুডেন্ট আছে আমার কাছে। 1 মাস পড়বে, 1 মাসের টাকা নিয়ে আবার একটা বুঝবো শেষ, দিতে বলবে না। এটা কথা টাকা বাইরে যাইছে স্যার না, আমাদের মেন্টালিটি আর কি স্যার। নাইস।
এমনি বলতেছে আর কি, যখন দেখা যাবে এটা, দেখো আমি তোমাদেরকে বলি, আমরা মাঝে মাঝে নিজের পড়ালেখায় অনেক গাফিলতি করি, কিন্তু কখনো টিউশনে গাফিলতি করি না। রুটি রুচি হচ্ছে এরকম একটা জায়গা যেখানে কেউ কি করে না, গাফিলতি করে না, বুঝছো? দেখা যাবে যে যখন তুমি টিচার হবা, তুমি দেখা যাবে দিন রাত এক করে স্টুডেন্ট পড়াবা। তুমি দেখবা যে তুমি অনেক খারাপ খারাপ স্টুডেন্ট দেখবা, কিন্তু খারাপ টিচারও দেখা যায় আজকাল, কিন্তু মানে টিচারদের একটা আলাদা একটা মানে, যদি তোমার দায়িত্ববোধ থাকে দেখা যাবে তুমি অটোমেটিক কি হয়ে যাবে। এটা চলে আসে, এটা তুমি যতই দেখবা প্ল্যান করো দেখবা যে তুমি ওরকম হইতে পারবা না। ঠিক আছে, ওকে আসো। এটা হচ্ছে R1, এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে কি V। তো প্যারালের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে কি, ভোল্টেজ ড্রপ কি সবার ক্ষেত্রে সেম, সেম ভোল্টেজ সবার ক্ষেত্রে, কি ভোল্টেজ ড্রপ সেম। এরপরে জাংশনে কি হবে, কারেন্টটা ডিভাইড হবে, জাংশনে কি হবে, কারেন্ট ডিভাইডস এট জাংশন। সহজ কথা হচ্ছে কি, কারেন্ট ডিফারেন্ট হবে। তোমার এখানে এটা হচ্ছে মেইন কারেন্ট, তো মেইন কারেন্টটা এখানে আসে কি হবে, এই জাংশনে আসে কি হবে, ডিভাইড হবে। কিসে কিসে ডিভাইড হবে, তিনটা কারেন্টে ডিভাইড হবে, I1, I2, I3। এই তিনটা কারেন্টে কি রেজিস্ট্যান্স কে ক্রস করবে, ঠিক আছে? এই তিনটা কারেন্ট মিলে আবার কি তৈরি করে ফেলবে, I তৈরি করে ফেলবে। তো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না যে I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3, লেখা যায় কি যায় না, যাই, ইজি না? ওকে, তো তোমার দিন শেষে কি, দিন শেষে তোমার প্যারালেলের ক্ষেত্রে, প্যারালেলের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ একই হয়, তিনটার মধ্যে কি ভোল্টেজ একই, ভিন্ন কি কারেন্ট, কি ভিন্ন হয়, কারেন্ট ভিন্ন হয়। আর কারেন্টের যে কম্পোনেন্ট এগুলোকে যোগ করলে মেইন কারেন্টটাকে আবার পাওয়া যায়, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে কারেন্ট ডিভাইডার ল বের করব। দেখো সিরিজের মধ্যে কি হচ্ছিল, ভোল্টেজ ডিভাইডার ল ছিল। কেন ভোল্টেজ ডিভাইডার ল ছিল, কারণ ভোল্টেজটা কি হচ্ছিল, ব্যাটারি ভোল্টেজ কম্পোনেন্ট গুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছিল। এখানে দেখো ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হয়েছে ওটাই কিন্তু কম্পোনেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই বলে এখানে কারেন্ট ডিভাইডার ল থাকবে, ঠিক আছে? তাহলে কখনো কি চিন্তা করতে, কখনো কি কারেন্ট ডিভাইডার ল ভোল্টেজ ডিভাইডার ল কনফিউজ করবে তোমাকে, অসম্ভব। এবার কারেন্ট ডিভাইডার ল বের করার সময় তোমার কাছে কি করতে হবে, আগে যা করছো তা, ভোল্টেজ ডিভাইডার ল এর সময় কি করছো, প্রশ্ন করছো যে কোন জিনিসটা সমান। কারেন্ট ডিভাইডার ল লেখার সময় প্রশ্ন করবো যে কোন জিনিসটা সমান, তিন ক্ষেত্রে কি সমান, ভোল্টেজ ড্রপ সমান। তো ভি সমান সমান কি, আইআর, ভি সমান সমান কি, আইআর, ওহমের সূত্র থেকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই R1 এর ভোল্টেজ কি দিতে পারি, I1 R1, R2 এর ভোল্টেজ কি দিতে পারি, I2 R2, R1 এর ভোল্টেজ হচ্ছে I1 R1, R2 এর ভোল্টেজ হচ্ছে I2 R2, R3 এর ভোল্টেজ হচ্ছে I3 R3। তো আসো, এই তিনটার কি ভোল্টেজ হচ্ছে এই তিনটা, এই তিনটা কি হবে, সমান হবে না, সমান হবে অবশ্যই। আবার দেখো আমরা এই তিনটার কি বের করব এখন, এই তিনটার ইকুইভ্যালেন্ট বের করব। কি বের করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে বলো, এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এমন এক রেজিস্ট্যান্স যেটাকে এই তিনটার পরিবর্তে বসালে মেইন কারেন্ট অপরিবর্তিত থাকে, ঠিক আছে? এবার বলো ওর ভোল্টেজ ড্রপ যা, ওর ভোল্টেজ ড্রপ তা, ওর ভোল্টেজ ড্রপও তা, যেটা হচ্ছে কি ভি। এবার বলো ওর ভোল্টেজ ড্রপ কি, ভি। তার মানে R1 R2 R3 এবং RP চারটারই ভোল্টেজ ড্রপ সেম। তাহলে তুমি প্রথমটার ভোল্টেজ ড্রপ দিছো, দ্বিতীয়টার ভোল্টেজ ড্রপ দিছো, তৃতীয়টার ভোল্টেজ ড্রপ দিছো, এবার তুমি আরপি এর ভোল্টেজ ড্রপ দিবা, যেটা হচ্ছে কি আই আর পি। এটা হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার ল। আশা করি বুঝছো, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমাকে যদি এখন আমি এখানের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখাই, তার মানে হচ্ছে আমি তোমার সাথে কি করতেছি, আমি কি করতেছি, তোমার আইকিউর তামাশা, তোমার আইকিউ নিয়ে তামাশা করতেছি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো না, ক্লাস 9 করছো না, R1 ইনভার্স 1, R2 ইনভার্স 1, R3 ইনভার্স 1, এরপরে পুরোটারে কি করে দিবা, ইনভার্স করে দিবা, শেষ। বুঝছো?
তাহলে আমাদের সিরিজ প্যারালাল রিলেটেড সব কিছু জানা হয়ে গেছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেসিএল কেভিএল, কিরশফ কারেন্ট ল, কিরশফ কারেন্ট ল, আর এটা কি কিরশফ ভোল্টেজ ল। কিরশফ কারেন্ট ল কি জানো? কিরশফ কারেন্ট ল হচ্ছে কোন একটা পয়েন্ট আছে, ধরো কোন একটা কি আছে, পয়েন্ট আছে, কোন একটা পয়েন্ট আছে। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে ধরো অনেকগুলো ওয়্যার যুক্ত হচ্ছে এই পয়েন্টে। এ না একটা ওয়্যার যুক্ত হইলে এই পয়েন্টে, এ না একটা ওয়্যার যুক্ত হইলে এই পয়েন্টে, এরপরে ধরো আরেকটা ওয়্যার যুক্ত হইলে এই পয়েন্টে, এরপরে ধরো আরেকটা ওয়্যার যুক্ত হইলে এই পয়েন্টে, এরপরে ধরো তোমার আরেকটা ওয়্যার যুক্ত হইলে এইভাবে। ঠিক আছে? এবার দেখো তোমার এখানের মধ্যে কারেন্ট গুলো ধরো এইভাবে আসতেছে। ধরো I1 কারেন্ট আসছে, I1 কারেন্ট আসছে, I2 কারেন্ট আসছে, I3 কারেন্ট বের হইছে, I4 কারেন্ট বের হইছে, এরপরে ধরো I5 কারেন্ট আসছে, I5 কারেন্ট আসছে। ঠিক আছে? I5 কারেন্ট আসছে। কোন কারেন্ট আসছে? I5। তো জাংশনের মধ্যে কিছু কারেন্ট আসতেছে, কিছু কারেন্ট জাংশন থেকে বের হচ্ছে। তো এখানে কিরশফ কি বলছে? কিরশফ এটা নিয়ে কি বলছে? কিরশফ এটা নিয়ে বলতেছে যে কোন একটা জাংশনের মধ্যে ইনকামিং কারেন্টের সামেশন, ইনকামিং কারেন্টের সামেশন আউটগোয়িং কারেন্টের সামেশনের সমান। ঠিক আছে? ইনকামিং কারা? এই পয়েন্টের দিকে কারা কারা আসতেছে? এই পয়েন্টের দিকে আসতেছে I1, I2, I5। আউটগোয়িং কারা? I3 আর I4। তো কিরশফ কি বলতেছে? কিরশফ বলতেছে ইনকামিং কারেন্ট সমান সমান কি? আউটগোয়িং কারেন্ট। বুঝছো? এটা হচ্ছে কিরশফ কারেন্ট ল। এটা হচ্ছে কি? কিরশফ কারেন্ট ল। তো তাহলে বলো, তোমার একটা জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট আসছে সেই পরিমাণ কারেন্ট যদি চলে যায়, তাহলে জাংশনটা কারেন্ট আছে কত? ঠিক আছে? ওকে, তাহলে কিরশফ কারেন্ট এর কিরশফ ভোল্টেজ ল, কিরশফ ভোল্টেজ ল, কিরশফ কারেন্ট ল, এগুলো আমরা আগেই পড়ে ফেলছি। জাস্ট এখন আমরা কি করতেছি? ভন্ডামি করতেছি। হ্যাঁ, এর আগে বড় নাই? না স্যার, বড় নাই? না আমার সমস্যা নেই। তারপরে দিব, এর আগে পরে নাই। এটা কি ছিল? তো এইটা, আরে স্যার এটা তো, এই জাংশনে দেখো, এই জাংশনে জি স্যার, ইনকামিং কারেন্ট সমান সমান এই জাংশনের আমাদের আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে? আসো, কিরশফস ভোল্টেজ ল। কিরশফস ভোল্টেজ ল হচ্ছে, কিরশফস ভোল্টেজ ল হচ্ছে আম, কোন একটা লুপের মধ্যে, কি বলছি? কোন একটা লুপের মধ্যে সামেশন অফ ভোল্টেজ কত? সামেশন অফ ভোল্টেজ 0। সামেশন অফ ভোল্টেজ কত? 0। কোন একটা লুপের মধ্যে সামেশন অফ ভোল্টেজ 0। এটার মানেটা কি? তো আমরা একটা লুপ চুজ করি, একটা লুপ চুজ করি, যেমন ধরো এই লুপটা আমরা চুজ করতে পারি। এই লুপের মধ্যে সামেশন অফ ভোল্টেজ কত? 0। बर्बाद गया काम से। ঠিক আছে? कोई रिस्क नहीं लेने का, नो रिस्क। ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এবার এখানের মধ্যে তোমার এই লুপের মধ্যে সামেশন অফ ভোল্টেজ 0। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রডিউসড 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 ভোল্টেজ সমান সমান কনজিউমড ভোল্টেজ। প্রডিউসড ভোল্টেজ সমান সমান কনজিউমড ভোল্টেজ। ভোল্টেজের গল্প আমি তোমাকে বুঝাইছি যে +1 কুলম্ব চার্জকে ব্যাটারি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিবে, সেই শক্তিটা +1 কুলম্ব চার্জ, শক্তি মানে এনার্জি, সেই শক্তিটা +1 কুলম্ব চার্জ এই রেজিস্ট্যান্সে খরচ করবে, এই রেজিস্ট্যান্সে খরচ করবে, এই রেজিস্ট্যান্সে খরচ করবে, এরপর সবগুলো শক্তি খরচ করার পরে, সবগুলো এনার্জি খরচ করার পরে সে আবার ফেরত চলে জি আসবে। স্যার,
ঠিক আছে? তো এটাই হচ্ছে কি ব্যাটারির ভোল্টেজ। হুম। আর ওদের উপর ব্যক্তিগতভাবে যে পরিমাণ খরচ করা হয়েছে শক্তি, সেটা হচ্ছে তাদের কি, তাদের ভোল্টেজ ড্রপ। বুঝা গেছে বিষয়টা? আবার বলি, প্লাস 1 কুলম্ব চার্জকে ব্যাটারি কি দিছে, একটা এনার্জি দিছে, এই এনার্জিটা এখানে খরচ করছে, এখানে খরচ করছে, এখানে খরচ করছে, সব এনার্জি খরচ করে আবার এখানে আসছে। তো এই যে পুরা যাত্রাটা আছে, এই পুরা যাত্রায় তাকে যে পরিমাণ এনার্জি দিছে, সে সেই পরিমাণ এনার্জি খরচ করছে। তাহলে তাকে যে পরিমাণ এনার্জি দিছে এটাই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, অথবা সে যে পরিমাণ এনার্জি খরচ করছে এটাই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, কারণ যে পরিমাণ এনার্জি পাইছে সেটাই তো খরচ করছে। ঠিক আছে? তোমাকে 100 টাকা দিছে, তুমি 100 টাকা খরচ করছো, তাহলে তোমার খরচ আর পাওয়া একই না, সেম শিট। ঠিক আছে? আবার সেই যে পরিমাণ শক্তি খরচ করছে, এনার্জি খরচ করছে, এনার্জি খরচকে আমরা কি বলি, ওয়ার্ক ডান। তাহলে প্লাস 1 কুলম্ব চার্জ যে পরিমাণ ওয়ার্ক ডান করছে এটা হচ্ছে ভোল্টেজ। তো ব্যাটারি ভোল্টেজ বুঝলাম। এদের ব্যক্তিগত ভোল্টেজ কি, তাদের উপর যে পরিমাণ এনার্জিটা খরচ করা হয়েছে বা তাদের উপর যে পরিমাণ ওয়ার্ক ডানটা করা হয়েছে। ঠিক আছে? তাহলে প্রডিউস ভোল্টেজ কি, এটা ভি। আর কনজিউম ভোল্টেজ কি, ভি1, ভি2, ভি3। এটা না, এই জিনিসটা কি নতুন নতুন লাগতেছে নাকি পড়াইছি আমি? ওকে, তাহলে এটা যদি আমি এই লুপের জন্য চিন্তা করি, এই লুপের মধ্যে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোকে আমরা যোগ করে দিই। কিভাবে যোগ করবো? এগুলোকে বাম দিকে নিয়ে আনো। হ্যাঁ, বলো কত আসবে? 0 আসবে, কারণ এটা আর এটা সমান না। তো সমান দুইটা জিনিসকে যদি তুমি এক সাইডে আনো, এদিকে 0 হয়ে যাবে না? বুঝছো বিষয়টা? তাহলে একটা লুপের মধ্যে সামেশন অফ ভোল্টেজ হচ্ছে 0। এটাই হচ্ছে কি কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল। এবার কারশফ কারেন্ট ল আর কারশফ ভোল্টেজ ল যদি তোমার বসাইতে হয়, তোমার কাছে অনেক সায়েন্স বুঝতে হবে। অনেক সায়েন্স বলতে অনেক সায়েন্স, কম সায়েন্স দিয়ে এটা হবে না। বুঝছো? যেমন ধরো আমরা এখন করি, এখন এই দেখো, একবার বলবো যে, একবার যেটা বলবো এটা আমি বুঝতে পারি বলবা। ঠিক আছে? কোনো হ্যাঁ না কোনো প্রশ্ন করবা না, যা বলবো তা মেনে নিবা। ঠিক আছে? কিছু জিনিস টেকনিক্যালি ভুল ভরাই ঠিক করাইতে হয়, কিছু কিছু করার নেই। প্রথমে অ্যাসাইনিং পয়েন্টস, অ্যাসাইনিং পয়েন্টস। ঠিক আছে? নাম্বার 2, কারেন্ট ফ্লো দিতে হবে। নাম্বার 3, মার্ক পজিটিভ এন্ডস, পজিটিভ নেগেটিভ এন্ডস অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে? 4, 4 কি, সিলেক্ট লুপ, সিলেক্ট লুপ। 5 কি, if loop direction, if loop direction faces negative end, faces negative end of a resistance, then its voltage drop is negative, then its voltage drop is negative। ঠিক আছে? Yeah? অথবা if loop direction faces positive end of a resistance, then its voltage drop is positive। Clear? আসো, এবার আমরা রেজিস্ট্যান্স নিয়ে কথা না বলে কাকে নিয়ে কথা বলবো? if loop direction of faces negative end of cell, then its voltage, সেলের কি ভোল্টেজ ড্রপ হয়? সেল তো ভোল্টেজ প্রডিউস করে, is negative। if loop direction faces positive end of a cell, then its voltage drop হবে না, voltage is positive। ঠিক আছে? এরপরে লাস্ট, আচ্ছা লাস্টেরটাতে দিই না, 7 নাম্বার।
দেখা গেল 5 নাম্বার 6 নাম্বার 5 নাম্বার 6 নাম্বারই মানে একসাথে চিন্তা করবে এগুলো, এই কারণে নাম্বারিংটা একই রাখছি আমি, নাম্বারিং সহ কপি করছি কেন, এগুলো একই পয়েন্ট বলে। ঠিক আছে, 7 নাম্বার কি, সাম অফ অল ভোল্টেজেস ইন এ লুপ সমান সমান কি 0। ঠিক আছে, এটা একটা দিব এখন, এটা দেখে কি হয়ে যাবে, আর একটু কেঁপে উঠবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, সার্কিট এগুলো কোনো জিনিসই না। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ দেখো। প্রথম স্টেপটা কি বলো দেখি, অ্যাসাইনিং পয়েন্টস। অ্যাসাইনিং কি পয়েন্টস, তাহলে প্রথম স্টেপ দেখো অ্যাসাইনিং পয়েন্টস, তাহলে আমরা পয়েন্ট অ্যাসাইন করি এখানের মধ্যে। চলো, এটা কি এ, এটা কি এ, এটা কি বি, এটা কি সি, এটা কি ডি, এটা কি ই, এটা কি এফ। ঠিক আছে, এরপরে কি কারেন্ট, কি দিতে হবে কারেন্ট। এবার দেখো, বলো কারেন্ট কি ব্যাটারি পজিটিভ এন্ড দিবে নাকি নেগেটিভ এন্ড দিবে, এটা ভুলে যাও এখানের মধ্যে। এখানে কারেন্ট এমন ভাবে দিতে হবে যেন তোমার স্টার্টিং কারেন্টের সাথে সামনের দিকে কোনো কারেন্ট না আসে, মানে তুমি এদিক দিয়ে কারেন্ট প্রথমটা দিছো তো, এটা I1 দিছো তুমি, এই I1 এর অপোজিট দিক দিয়ে যেন কোনো কারেন্ট না আসে। তুমি I1 দিছো, এদিকে গিয়ে জাংশনে কারেন্ট কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। মাথায় রাখবা জাংশনে কারেন্ট কি হয়, ডিভাইড হয়, আর একই লাইনে কারেন্ট কখনো ডিভাইড হয় না। তো এই যে I3 আছে, রেজিস্ট্যান্সের পর কি চেঞ্জ হবে, হবে না। সেলের পর কি চেঞ্জ হবে, হবে না। ঠিক আছে, এখানে I3 চেঞ্জ হবে, হবে না। এই যে I2 আসতেছে, 3 ওহমের পর চেঞ্জ হবে না, সেলের পরেও চেঞ্জ হবে না। এই যে জাংশন আছে, জাংশনের পর চেঞ্জ হবে, হ্যাঁ হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, I1 এখানে জাংশনে আসছে, এখানে এট বি পয়েন্ট, এট পয়েন্ট বি, বি পয়েন্টে দেখো, বি পয়েন্টে তোমার I1 সমান সমান কি I2 প্লাস I3 না, তোমার বি পয়েন্টের মধ্যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু সাম অফ আউটগোয়িং কারেন্টস। ঠিক আছে, তো তোমার এখানে I2 প্লাস I3 যদি I1 হয়, এই I2 আর I3 এখানে মিলে এই জায়গায় I1 তৈরি করবে না, আবার এই I1 টাই তোমার এই ব্যাটারিতে ঢুকবে না, আবার এই I1 টাই ঘুরে ফিরে আবার 2 ওহমে আসতেছে, বাদ বাকিটা রিপিট টেলিকাস্ট। ঠিক আছে, কারেন্ট দিছি, এরপরে কাজ কি, মার্ক পজিটিভ এন্ড নেগেটিভ এন্ডস অফ রেজিস্ট্যান্স। তুমি বলো পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড আমরা কি বুঝি, হাই ভোল্টেজ লো ভোল্টেজ বা হাই পটেনশিয়াল লো পটেনশিয়াল। ঠিক আছে, তো যে দিক দিয়ে কারেন্ট ঢুকে ওটা অবশ্যই কি হাই পটেনশিয়াল। সাধারণত আমরা কি বলি, কারেন্ট হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তো হাই পটেনশিয়ালকে আমরা বলি প্লাস, লো পটেনশিয়ালকে আমরা বলি কি মাইনাস। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটাই হাই পটেনশিয়াল এন্ড, তাহলে হচ্ছে হাই পটেনশিয়াল এন্ড লো পটেনশিয়াল এন্ড, হাই পটেনশিয়াল এন্ড লো পটেনশিয়াল এন্ড, হাই পটেনশিয়াল এন্ড লো পটেনশিয়াল এন্ড। এবার কাবিলতি করে কখনো ব্যাটারির হাই পটেনশিয়াল এন্ড লো পটেনশিয়াল এন্ড দিতে যাবে না, কারণ তোমার এখানে আগে থেকে এগুলো কি ফিক্স করা, এগুলো এই ব্যাটারিটা তুমি চেঞ্জ করতে পারবে না, পারবা পারবা না। এরপরে কি সিলেক্ট লুপ, কি করবা লুপ সিলেক্ট করবা। আচ্ছা আসো আমরা এখানে একটা লুপ সিলেক্ট করি, এ বি ই এফ এ, এ বি, এ বি ইফা, এটা হচ্ছে কি একটা লুপ, এটা হচ্ছে কি একটা লুপ। দেখো এটা একটা লুপ এন্ড এটা একটা লুপ ডিরেকশন। পয়েন্টগুলো কিভাবে রাখা হয়েছে, এ বি ই এফ এ, আমি যখন বলতেছি আমি কোন ডিরেকশনে যাচ্ছি দেখছো, ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছি। তো এই যে লিখলাম এ বি ইফা, এ বি ইফা ইজ নট জাস্ট আ লুপ, ইটস অলসো আ ডিরেকশন। ঠিক আছে, এখন আমরা এই লুপের মধ্যে কি বের করব, এই লুপের মধ্যে, এই লুপের মধ্যে আমরা কেভিএল বের করব, অথবা এই লুপে আমরা কেভিএল বসাবো। ঠিক আছে, কিভাবে বসাবো সামনের কথাগুলো তুমি দেখতে যাও। বলছে if loop direction faces negative end of a resistance then its voltage drop is negative। এ থেকে শুরু করব, ঠিক না, I1 নেগেটিভ এন্ড নাকি পজিটিভ এন্ড ফেস করছে, পজিটিভ এন্ড ফেস করছে, তাইলে এই যে 2 ওহম আছে, 2 ওহমের ভোল্টেজ ড্রপটা কি পজিটিভ। ভোল্টেজ ড্রপ কিভাবে বের করে, V IR, V IR, তাহলে এটার ভোল্টেজ ড্রপ কত হবে IR, মানে আইটা পরে লিখছি আর টা আগে লিখছি আর কি। তাহলে এটার ভোল্টেজ ড্রপ কি I1 2 অথবা 2 I1,
গেলাম গেলাম পজিটিভ এন্ড, এটার ভোল্টেজ ড্রপ কি 3i2, ঠিক আছে। এবার এটার ভোল্টেজ কি +2, এটার ভোল্টেজ কি -20, আবার এতে গেলাম, ঠিক আছে। এখন আর কিছু অ্যাড করার নেই, সমান সমান ছিল। এবার তোমার প্রশ্ন কি মানে আমরা করলাম দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে কেভিএল বের করতেছি। কেভিএল কি ছিল? কোন একটা লুপের জন্য সামেশন অফ ভোল্টেজ ড্রপ সমান সমান কি হবে 0, ঠিক আছে। কোন একটা লুপের জন্য সামেশন অফ ভোল্টেজেস, সামেশন অফ ভোল্টেজ ড্রপ না, সামেশন অফ ভোল্টেজেস হচ্ছে কি 0, ঠিক আছে। এবার এখানে ভোল্টেজেস এর মধ্যে ভোল্টেজ ড্রপও থাকবে যেগুলো রেজিস্ট্যান্সের হবে, আর ভোল্টেজ প্রোডিউসড হবে যেটা সেলের হবে, ঠিক আছে। সামেশন কি হবে 0। কারণ এই যে ইকুয়েশনটা লিখতে হবে, ইকুয়েশনটা লেখার জন্য, লুপের এই ইকুয়েশনটা লেখার জন্য আমরা আগের এই কথাগুলো মেইনটেইন করছিলাম, ঠিক আছে। তো আমরা কি করব, ভোল্টেজ গুলোকে যোগই তো করবো এখানের মধ্যে, ঠিক না। তো যোগ করার সময় এটা মাথায় রাখতে হবে, কিছু ভোল্টেজ ড্রপ থাকবে যেগুলো পজিটিভ, কিছু ভোল্টেজ ড্রপ থাকবে যেগুলো নেগেটিভ। আমার যদি লুপের ডিরেকশনের সাথে পজিটিভ এন্ড ফেস করে, লুপের ডিরেকশনের সাথে কি করে, যদি পজিটিভ এন্ড ফেস করে কোন একটা সেলের বা কোন একটা রেজিস্ট্যান্সের, তাহলে তার ভোল্টেজ ড্রপ বা তার প্রোডিউসড ভোল্টেজটা পজিটিভ হবে। যেমন ধরো এই যে রেজিস্ট্যান্সটা আছে, তার ভোল্টেজ ড্রপটা আমরা পজিটিভ দিলাম কেন, কারণ লুপ ডিরেকশনের সাথে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা তার পজিটিভ এন্ডটা পাবো। ঠিক একইভাবে আমরা পজিটিভ এন্ড পাচ্ছি লুপ ডিরেকশনে আগালে, তাই বলে এটা পজিটিভ, এটার ভোল্টেজ ড্রপটা পজিটিভ। আমরা এটার পজিটিভ এন্ডটা পাচ্ছি লুপ ডিরেকশনে আগালে, তাই বলে এটার ভোল্টেজ ড্রপটা কি পজিটিভ। আমরা এটার নেগেটিভ এন্ডটা পাচ্ছি যদি আমরা লুপ ডিরেকশনে আগাই, তাই বলে এটার ভোল্টেজ কি নেগেটিভ। বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার আল্লাহ দিলে 1। বোঝা গেছে নাকি? এটাকে তো আরো কিছু লেখা যায়, লেখা যায় তো 2i1 3i2 সমান সমান 18, ঠিক আছে। বুঝছো? এভাবে লিখবা, বুঝছো? এরপর দেখো এ বি ইফা গেল গা, এ বি ইফা গেল গা। এবার তোমার কাছে এদিকে লুপ নিতে হবে। এবার এই লুপটা কি, এই লুপটা হচ্ছে তোমার বি সি ডি ই বি। এ দেখো লুপ নেওয়ার সময় এ এ বি বি, বুঝছো? হ্যাঁ, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট মানে রিপিটেশনটা তোমার কাছে দেখাইতে হবে, বুঝছো? শুরু করতেছো কোথা থেকে, বি থেকে। i3 পজিটিভ মানে ডিরেকশনের সাথে দেখো পজিটিভ এন্ড মিলছে না, তাহলে 1i3 অর্থাৎ শুধুমাত্র i3 কি হবে পজিটিভ হবে। এটার ভোল্টেজ ড্রপ কি 1i3, ঠিক আছে। অথবা i3 1, v ইকুয়ালস টু কি ir, i3 1, তো যেটাকে আমি শুধুমাত্র i3 লিখতে পারি। পজিটিভ এন্ড পাচ্ছি, তাই বলে এটার ভোল্টেজ প্রডিউস কি হবে পজিটিভ, নেগেটিভ পাচ্ছি। এবার দেখো তোমার কিন্তু কারেন্ট উপর থেকে নিচে নামতেছে, কিন্তু আমার ডিরেকশন করতেছে, আমি কিন্তু এই সামেশন করতেছি কিসের ভিত্তিতে, লুপ ডিরেকশনের ভিত্তিতে। কারেন্ট যেদিকে ইচ্ছে সেদিকে যাক, আমার কোনো যায় আসে না। ওকে, তাহলে এটা নেগেটিভ কত, নেগেটিভ কত হবে 2, এই এটা কত, এটাও -3i2 সমান সমান কত 0, কারণ লুপে সবগুলো ভোল্টেজের সামেশন কত 0। ওকে, তাহলে আসো তোমার এখানের মধ্যে কি থাকে, i3 -3i2 +8 সমান সমান 0, তো 8 টাকে ওদিকে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে -8। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এই তো বুঝিলাম। এখন অনেকে কি করে এখানের মধ্যে একটু বেশি বুদ্ধি কাটে, কি করে একটু বেশি বুদ্ধি খাটায়, এরকম এ বি সি ডি ই এফ এ মানে এই মাঝখান দিয়ে এটা, ও ভাই ও কুদা তাহো তুমি আজ একখানা সবুজ ধরো, এই মাঝখানের এই অংশটাকে একটু উপেক্ষা করে এটাকে একটা লুপ ধরে হ্যাঁ বের করে, যেটা করার দরকার নেই। ওকে ঠিক আছে, 1 আর 2 বাইর করছে তো, শুকর আলহামদুলিল্লাহ, দূর পারলে হইছে। ঠিক আছে, এখন কত হচ্ছে এর পরের স্টেপ কি, হোয়াট নেক্সট। তোমার কাছে না প্লাস মাইনাস করে i1 i2 i3 বের করতে হবে।
তোমার কার্শফ ল থেকে দিন শেষে কি বের করতে হয়? I1 I2 I3। আর এটার জন্য যেটা তোমার ম্যাজিক ফর্মুলা সেটা হচ্ছে এটা। ঠিক আছে? নাইস। ওকে, তোমার কি লাগবে? I1 লাগবে, I2 লাগবে, এরপরে লাগবে হচ্ছে তোমার I3।